তারিখে, জুলাই 16 তারিখে রংপুরের আবু সাইদের ঘটনাটার পরেই তো সমস্ত কিছুর অবনতি শুরু হলো সেটা। আহ, হ্যাঁ, মানে এখানে কয়েকটা ট্রিগারিং পয়েন্ট ছিল আমার মতে। একটা ছিল হলো 14ই জুলাইয়ের যে প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে বক্তব্য দেওয়ার পর পরই কিন্তু প্রতিবাদ হয় নাই। এইটা দেখা গেল দেশি বিদেশি শক্তি মিলে অনলাইন অ্যাক্টিভিস্টরা এটাকে টুইস্ট করে সন্ধ্যার পরে ছাড়লো, এবং সন্ধ্যার পর থেকে হঠাৎ করে এটা নিয়ে যে রাজাকারের নাতিপুতি হল টল থেকে বেরোইলো। এইটা কিন্তু একেবারে স্পষ্ট উস্কানি ওইখানে। মানে এটা এখন কি জেনজিদের তো একটা সমস্যা হলো যে খুব বেশি সময় একটা কনসেন্ট্রেট করে না কোনো বিষয়ে। অর্থাৎ একটা বড় বক্তব্য সেটা কেউ পড়বে না, এক পৃষ্ঠা কেউ পড়বে না, অর্থাৎ টিকটক জাতীয় আর কি। এইটা একটা বেশিরভাগের ক্ষেত্রে, সবার জন্য তা না। জেনজি অনেকে তো অনেক পড়াশোনাও করে, করে, কিন্তু বেশিরভাগ এটা হলো আপনি সোশ্যাল মিডিয়া দেখলে দেখবেন যে এটা আপনি যদি একটা বড় স্ট্যাটাস দেন কেউ পড়ে না, এবং না পড়ে কমেন্ট করে অনেকে। আপনার মানে থাকলে, ফ্রেন্ড থাকলে বা আপনার পরিচিত জন থাকলে কমেন্ট দেখে বুঝবেন, কমেন্ট পড়লে বোঝা যায় যে সে যে কি পুরোটা পড়েছে না না পড়েছে। তো ওই কনসেন্ট্রেশন খুব বেশি। তো ওনার বক্তব্যটা পুরোটা শোনে নাই, অনেকেই শোনে নাই। না শুনে ওই যে টুইস্ট করে বিদেশ থেকে সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়ানো হয়েছে ওইটুকুই, যে রাজাকারের হঠাৎ করে মিছিল বেরোলো। তো উনার বক্তব্যে কি সরাসরি বলেছে যে আন্দোলন যারা করতেছে তারা রাজাকারের নাতিপুতি? এটা কোন কোনোভাবে ব্যাখ্যা, মানে আমরা তো বাক্য সম্প্রসারণ বা কি ভাব সম্প্রসারণ করতাম, এক কথায় প্রকাশ করতাম নানা রকম। তো কোন বাক্যে এখানে ওনার বক্তব্যে কি কোন জায়গায় উনি বলেছেন যে আন্দোলন যারা করতেছে তারা রাজাকারের নাতিপুতি? কিন্তু সেইটাই টুইস্ট হয়ে ওইটা এই যে রাতের থেকে একটা বের হলো, মিছিল টিছিল করে সারা দেশে রাজাকারের নাতিপুতি। তারপরে এইটা একটা ট্রিগারিং পয়েন্ট। আর একটা তো অবশ্যই আবু সাইদের তারপরে ছাত্রলীগের সাথে যে সংঘর্ষটা হলো, এখানে অনেক ক্ষেত্রে তো এইটার আমি ওই সময় ঠিক দেশে ছিলাম না, আমি একটা ট্যুরে দেশের বাইরে ছিলাম। কিন্তু আমি যেটা ওই সময় দেখেছি বা ওই সময়কার পত্র-পত্রিকায় পড়েছি, এখন তো ওই যে সব জুট হ্যায় এর মতো আরকি। তো তখন তো দেখেছি যে এটা যে মানে এক পক্ষের ইয়েতে তো সংঘর্ষটা লাগেনি। সংঘর্ষ কিন্তু ২ পক্ষেরই ইনভলভমেন্ট ছিল। অর্থাৎ উপযাচক হয়ে তো পরে আমরা কমিউনিকেশনও পেয়েছি যে পরিকল্পিতভাবে যে ছাত্রলীগকে হল থেকে বের করে দিতে হবে। এবং সেটাই করেছে, এবং ছাত্রলীগের নেতাদের মানে বিভিন্ন পর্যায়ের নেতাদের রুমগুলো বেছে বেছে বা এক রুমের ভিতরে ওই রুমগুলো বেছে বেছে কিন্তু হামলা হয়েছে। তো এইটার ক্ষেত্রে ছাত্র শিবির এই ইয়েটা করেছে, মূলত পুরোটা প্ল্যান ছিল ছাত্র শিবিরের। তো এই আন্দোলনের ক্ষেত্রে জামাত বা ছাত্র শিবিরদের এদের একটা বড় ভূমিকা ছিল। এই আন্দোলনের ফেজ ছিল যদিও মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল জামাত এবং জামাতের যে দেশি বিদেশি কানেকশনস গুলো এগুলো। এবং এই যে ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছাত্র শিবির, এই বিষয়গুলো কি কখনোই আপনাদের রিপোর্টে ছিল? এটা আমরা বিভিন্ন সময় বলেছি, আমরা বিভিন্ন সময় বলেছি যে এরকম গুপ্ত, আর এগুলো তো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও কি আসে নাই? আপনি মানে আপনার চোখেও তো পড়ার কথা যে কমিটি হয়েছে, তার ভিতরে বলা হয়েছে যে এই ইভেন কোন ক্যান্ডিডেট হয়েছে ছাত্রলীগের কোন কমিটির, তখনও দেখা গেছে যে যৌথ শিবির। তো এরকম কথা কিন্তু ছিল, কিন্তু এইটাকে তখন সেক্রেটারি পর্যায়েও তো এমন কথা ছিল। রাইট। তো এইটা তো অনেকটা মানে এখন এইটা গুপ্ত থাকলে তো অনেক সময় চেনাও মুশকিল। আপনি ৫ তারিখের পরে আপনার পরিচিত সার্কেলের ভিতরে দেখেন যে আপনি এমন লোক বেরিয়েছে, আপনিও কখনো চিন্তা করেন নাই যে এদের প্রতি আওয়ামী বিদ্বেষ এত বেশি। কাজ করতাম, আমি জনগণকে কাজ করতাম, আমার আশেপাশের লোকগুলাই তো আমি চিনতেছি না। আশেপাশে কি পত্রিকার আমি তো খবর রাখতাম। আমি এই পত্রিকায় যখন বোধহয় ২২-২৩ সালের দিকে এই পত্রিকায় বেতন বাকি, দীর্ঘদিন বেতন বাকি।
মাসের পর মাস বেতন বাকি। তো আমি আমি তো তখন ইয়েতে চলে আসছি। আমি তো আর ইয়েতে নাই, মিডিয়ার সাথে একেবারেই নাই, স্পেশাল ব্রাঞ্চে চলে আসছি। তারপরও সাংবাদিকদের সাথে তো একটা ব্যক্তিগত সম্পর্কের মতো হয়ে গিয়েছিল অনেকে। এরা কিন্তু কয়েকজন আমার কাছে আসছে যে, "ভাই আমরা তো আ মারা যাচ্ছি। এই ৬ মাস বেতন পাই না, ৭ মাস বেতন পাই না। এই বেতন পাবো কিনা জানি না। এখন এই চাকরিটা চলে গেলে কোথায়, পত্রিকা যদি বন্ধ হয়ে যায়।" তো তখন কিন্তু আমরা রিপোর্টও দিয়েছি যে এই পত্রিকাটা বিভিন্ন সময় যেমন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এবং সেই যে ২০০১ থেকে তারা যে যত ধরনের যে ইয়ে ছিল, মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে বাড়িঘরে হামলা ২০০১ ইলেকশনের রাত থেকে, এগুলো জনকণ্ঠ যেভাবে তুলে এনেছে, তারপর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা যেভাবে আপোষহীনভাবে যে এই যে ৭১-এর গণশত্রুদের যেভাবে চিত্রায়ন করেছে বিভিন্ন সময়, সবসময় স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই পত্রিকাটা বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। তা আমি নিজেও সরকার প্রধানকে রিপোর্ট দিয়েছি, অনুরোধ করেছি। তো তারপর দেখলাম একদিন মানে আমার পেশাগত দায়িত্বের মাঝেই জানলাম যে এই পত্রিকার যিনি তখন তো মালিক নাই, মালকিন, উনি গণভবনে গেলেন এবং তখন টাকা দিয়ে, প্রতি মাসে টাকা দিয়ে, এককালীন টাকা দিয়ে তখন ওই যে সালমান এফ রহমানকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী যে এই পত্রিকাটা যাতে মরে না যায়, এই পত্রিকাকে বাঁচাই রাখতে হবে। এবং তখন অর্থ সাহায্য-টাহায্য দিয়ে এবং প্রতি মাসেও একটা টাকা বোধহয় দেয়া হতো আমার জানা মতে। তো সেই পত্রিকার মালিক মানে সাংবাদিক বা রিপোর্টারের কথা বাদ দেন। মূল মালিকদেরই যে অ্যাটিটিউডের কথা আমি পরবর্তীতে শুনেছি, তারা বলছে যে সরকার তাদের জন্য কিছু করে না ইত্যাদি, ইত্যাদি। তো ফলে এই যে এত সালমান রহমানের মাধ্যমে টাকা দেওয়া হতো মানব জমিনকেও? এইটা আমার জানা নেই। আমি এইটা জানি না। ফলে মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর মিসেস সালমান রহমান চৌধুরীর আত্মীয়, ওখান থেকে একটা সেটা টাকা। হতে সেটা হতে পারে। ব্যক্তিগত ব্যক্তিগত বা আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। বাট এই যে অর্থ সাহায্য দেয়ার বিষয়টা আমার আচ্ছা, আমি আমার আসলে আরেকটা জানা বিষয় সম্প্রতি কিন্তু ফারাদ মাজারের একটা ইন্টারভিউতে আছে যে সেফ হাউস গুলা ছিল এমবেসির, সেফ হাউসে এদেরকে রাখার ব্যবস্থা ছিল। সেফ হাউস গুলো সম্পর্কে আপনাদের ধারণা ছিল তখন? দেখুন, ফরহাদ মাযহারের বক্তব্য নিয়ে আমি আসলে উনার বক্তব্যের উপর ভিত্তি করে কোনো কথা বলতে চাই না। কারণ উনার কথাবার্তা তো আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে উনি হিজবুত তাহরীর যখন প্রতিষ্ঠা হয়, তখন উনি হিজবুত তাহরীরেরও থিংক ট্যাঙ্ক, আবার জাতে নাস্তিক, আবার উনি দেখি এক ধরনের এই যে সন্ন্যাস বেশ, সেইটাও আছে। উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ইয়ের বিরুদ্ধে এত বড় মানে কি বলে, উনার এত উচ্চ কণ্ঠ, আবার একদিকে দেখেন উনি শেখ হাসিনাকে নিয়ে বইও লিখেছেন, পুস্তকও লিখেছেন। তো ফলে আর উনার কথা কখন কোন দিকে যায় এইটার উপরে নির্ভর করে কোনো অ্যাসেসমেন্ট দাঁড় করানো মুশকিল। এখানে আমরা তো জানি যে সুনির্দিষ্টভাবে এদের ছিলই, নানা ধরনের ইন্ধন ছিলই। তো এখন ঠিক এদের কিন্তু মানে ইউএস এর সেফ হাউস না হইলেও কোথাও না কোথাও ইউএস এর হয়তো বন্ধু প্রতিম কোনো বিভিন্ন এখানে তো ব্যক্তিও ম্যাটার করে অনেক সময়। অনেক আমরা দেখেছি অনেক ডিপ্লোম্যাট ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে গেছে। তো ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে ইন্টারভিউতে তাদের বলেছে যদি অতিথিশালায় কয়েকজনকে দেয়, সেইটা হতে পারে। তো ফলে ওইটা আমার এক্সাক্টলি ফরহাদ মাজারের বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওই যখন ইন্টারনেটটা বন্ধ একটা বড় একটা প্রভাব ফেলেছে তো আন্দোলনে, মানুষকে ক্ষুব্ধ করেছে বেশি। হ্যাঁ, ইন্টারনেট বন্ধটা তো অবশ্যই একটা বিরূপ প্রতিক্রিয়া একেবারে মানুষের ভিতরে ফেলেছে এবং এ এইটা এটা হয়েছে। কিন্তু ইন্টারনেট বন্ধ কিন্তু এটা মানে বাংলাদেশই একমাত্র কেস না। আপনি দেখেন বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োজনে ইন্টারনেট বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জনগণের জানমাল রক্ষার জন্য। এটা কোন মানে ইউনিক এক্সাম্পল বাংলাদেশ না। কয়েকদিন আগে আপনার এই যে আসলে কক্সবাজার আমাদের একটা পরামর্শ ছিল ইন্টারনেট বন্ধের ব্যাপারে।
আপনাদেরও একটা পরামর্শ ছিল। এই সময়টাতে আমি আমার ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়ে ছিল না, কারণ আমি 20 তারিখ পর্যন্ত দেশের বাইরে ছিলাম। আমি 13 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত আমি দেশের বাইরে ছিলাম এবং অনেক দূরে ছিলাম। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছিলাম। ফলে ওই মানে আমাদের তরফ থেকে কোনো সুপারিশ, মানে ওই সময় আমি তো দায়িত্বে ছিলাম না। ফলে এই সুপারিশ দেওয়ার বিষয়টা আমি ঠিক অবহিত না। এখন এই পরে জানা গেল যেটা, এই যে ডাস্টবিন শফিক, তার যে সে যে এএফপির অফিসে কাজ করতো, সেই এএফপির ইন্টারনেট বন্ধ অবস্থায় এএফপির অফিসটা এদের একটা অফিস হিসেবে তখন কাজ করেছে তখন, সেটা কি আপনারা টের পেয়েছেন? হ্যাঁ, এইটা আমরা ২-৩ জন ব্যক্তির বিষয়ে জানতাম যে এরা সরাসরি সরকারের বিপক্ষে কাজ করছে এবং বিভিন্ন এম্বাসির সাথে যোগাযোগ করে, মানে সাংবাদিক মানে ৪ জন বিশেষ করে, তার ভিতরে ২টা ছিল বিদেশি ইয়ে, অর্থাৎ এএফপি এবং আরেকটা তো এটা বাইরের, আর ২টা ছিল দেশীয়, ২টা মানে বড় ধরনের ম্যানেজমেন্টের সাথে জড়িত মিডিয়া হাউসের ২ জন প্রতিনিধি। তো ডাস্টবিন শফিক এই কাজটা করেছে, সেটা তো সে নিজেও স্বীকার করে এবং সবাই জানে এটা করেছে। এই ৪ জন সাংবাদিকের নাম বলা যায়? এটা যেহেতু এগুলার প্রকাশ হয়নি বা তারা পরবর্তীতে দেখেছি যে তারাও অনেক ক্ষেত্রে আ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করে, তাদেরকে আর আমি আ প্রথম আলো সম্পাদক ইন্টারভিউ দিয়ে বলেছেন তারা একটা ভূমিকা রেখেছেন এই উনি বিষয়ে। ভূমিকা রাখবেন এটা ২৩ সালের রিপোর্টেও ছিল। ২৩ সালের ২০২৩ রিপোর্ট। সালে যে মানে এ এ ৩ জন সম্পাদকের নাম ছিল, তার ভিতরে উনার নামও ছিল। তো উনি তো এটা তো সত্যি হয়েছে, প্রমাণিত। এবং এইটা বোঝার জন্য রিপোর্টেরও দরকার নাই, বা উনি না বললেও আপনিও বুঝতে পারতেন, আমিও বুঝতে পারতাম, দেশের মানুষও বুঝতে পারত। তো আমি মনে করি যে 'প্রথম আলো' এককভাবে সরকারের, মানে আওয়ামী লীগের ইমেজের যত ক্ষতি করেছে, এইটা ওই যে বাকি আমার দেশ তো ছিলই না, বাকি সবগুলো মিলেও এইটা পারে নাই। কারণ 'প্রথম আলোর' গ্রহণযোগ্যতা আছে। যদিও তৌহিদি জনতা 'প্রথম আলো'কেও ছাড়ে নাই। তো এই আরকি। ২০১৬ সালে আমি যখন দেশে যাই, তা আমি অবাক হয়ে দেখলাম যে প্রাইম মিনিস্টার প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেন, প্রথম আলো নিয়ে কথা বলেন, কিন্তু সব আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে প্রথম আলো কিনে রাখা হতো, কিন্তু তার পাঠক ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দেখুন, আমি নিজেও পাঠক ছিলাম। আমি নিজেও 'প্রথম আলো' যেদিন বের হয়, 'ডেইলি স্টার' এবং 'প্রথম আলো' তো আমি তো তখন মানে বিশেষ করে 'ডেইলি স্টার' যখন বের হয়, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র। তখন থেকে ইয়ে পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি 'ডেইলি স্টার' পড়েছি। তারপরে 'প্রথম আলো' বের হওয়ার পর থেকে আমি বরাবর 'প্রথম আলো' পড়েছি। তো পাঠক হিসেবে তো সবাই পছন্দ করতো পত্রিকাটাকে, এবং অনেক ক্ষেত্রে ওয়েল এডিটেডও ছিল পত্রিকাটা। হ্যাঁ, তার পাঠকপ্রিয়তা ছিল। তবে 'প্রথম আলো' তো শুধু মানে আমাদের সমালোচনা করেছে তা নয়। তারা বিএনপি আমলেও দেখেছি তারা সেই তাদের যে একটা অবস্থা। ২১শে আগস্টের ঘটনা, জজ মিয়া নাটক, এগুলো তো প্রথম আলো ডেইলি স্টারই সবচেয়ে বেশি এক্সপোজ করেছে এগুলা। এক্সাক্টলি। এবং আ আ মানে এই যে আ হেফাজতের ঘটনা যদি ধরেন, যদিও হেফাজত আ ৬ তারিখের 'প্রথম আলো', ৫ তারিখের 'প্রথম আলো' যদি বলেন, আমি ঠাট্টা করে তখন এই যে কামরুল হাসান আ ছিলেন, মানে আমার খুব পরিচিত মানুষ। তো উনাকে আমি ঠাট্টা করে বললাম যে, "আপনাদের তো 'প্রথম আলো' না হইলে 'হেফাজতের আলো' বলা ভালো।" মানে তাদের একটা ধারণা ছিল যে ৫ তারিখ রাতে সরকার পড়ে যাবে। তো ৫ তারিখে ৬ তারিখের 'প্রথম আলো' যদি দেখেন প্রিন্ট ভার্সন, দেখবেন যে কিভাবে তারা ওইটাকে এক ধরনের জাস্টিফাই করেছে। তারা মনে করেছে যে খেলাফত এসে যাবে। কিন্তু এর বাইরে 'প্রথম আলো' তো অবশ্যই তাদের একটা অবস্থান ছিল, যেটা আমরা দেখেছি। এমনকি মানে সেই লাকি, মুক্তিযুদ্ধের। সেই লাকি আক্তার, লাকি আক্তারের চরিত্র হনন করে একটা গল্পের মতো লেখাও ছাপা হয়েছে প্রথম আলোতে।
হ্যাঁ, প্রথম আলো তো তখন ওই যে ইয়ের একজন সাবেক আমলা এবং সাহিত্যিক হাসনাত আব্দুল হাই সম্ভবত। হাসনাত আব্দুল হাই, উনার একটা লেখা আমি পড়েছিলাম ওই সময়, যেটা আমারও মানে খুব মানে উনার তরফ থেকে এটা লেখা ঠিক হয়নি, প্রথম আলোর তরফ থেকে এটা ছাপা ঠিক হয়নি বলে আমার তখন মনে হয়েছে। কিন্তু প্রথম আলো তার সেই তাদের একটা অবস্থানের কারণে আমি প্রথম আলোকে পছন্দ করতাম এবং আমি পড়তাম। সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে, মানে যুদ্ধ অপরাধীদের বিপক্ষে, জঙ্গিবাদের বিপক্ষে, এগুলোর বিপক্ষে তাদের একটা আরেকটা জিনিস সুস্পষ্ট মেনশন করি, অবস্থান ছিল। কিন্তু বর্তমানে দেখলাম, এবং প্রথম আলো শুধু এই কারণে বলি কেন, আপনার ইন্টারিম গভর্নমেন্টে দেখেন উপদেষ্টাদের অনেককেই লেখক বানিয়েছে, সামনে এনেছে কিন্তু প্রথম আলো। উপদেষ্টা পরিষদটা ছিল প্রথম আলোর উপদেষ্টা পরিষদ, প্রথম আলো, গভর্নমেন্ট হ্যাঁ। ছিল, গভর্নমেন্ট ছিল প্রথম আলো আর প্রথম আলো আরেকটা স্ট্যান্ড ছিল সবসময়, এন্টি স্টাবলিশমেন্টের সাথে থাকতো সে, এর জন্য পাঠক হ্যাঁ, প্রিয় থাকতো প্রথম আলো। হ্যাঁ, এইটা ঠিক আছে, এইটাই তো আসলে থাকা এটা উচিত। মনে করে সেই হাওয়া ভবনের দুর্নীতি থেকে আরম্ভ করে 111-এর সময় তারেক রহমান, বাবর, এইসব চরিত্রগুলা প্রথম আলোতে যেভাবে এসেছে, এমনকি ফালুকে গ্রেফতার করার পরে প্রথম আলোতে একটা রিপোর্ট ছিল, রিপোর্টের বিবরণ ছিল একটা কাবিননামা সম্পর্কে ফালুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা রিপোর্ট প্রথম আলোতে ছিল সেটা। হ্যাঁ, আসলে আমি তো জার্নালিজম পড়ি নাই, কিন্তু দীর্ঘদিন আপনাদের সাথে থেকে থেকে আমি যতটুকু শুনেছি যে আপনাদের কাজই হলো ক্ষমতাকে প্রশ্ন করা, ফলে অ্যান্টি ক্ষমতাকে প্রশ্ন করা। এস্টাবলিশমেন্টের, হ্যাঁ, তো ক্ষমতাকে প্রশ্ন করাই, কিন্তু এইটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখলাম যে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আর কিন্তু প্রথম এখনো প্রথম আলো, এখনো হ্যাঁ, প্রথম হ্যাঁ, আলো এখন প্রথম আলো, ক্ষমতাকে প্রশ্ন করে না এখন আর। না এখন মানে ওই সময় শুরু হয়েছে 5 তারিখের পর থেকে যেটা শুরু হয়েছে, এটা এখনো কন্টিনিউ করছে। এখন অবশ্য কোনো পত্রিকায়, বাংলাদেশের কোনো মিডিয়ায় ক্ষমতাকে আর প্রশ্ন করার, মানে আমাদের সময় হ্যাঁ অনেক ইয়ে ছিল, মানে আমাদের আইডিয়াল সিচুয়েশন ছিল, সেটা বলা কোনোভাবেই ঠিক হবে না। এবং এটা আমি বরাবর অপছন্দ করেছি যে গোয়েন্দা সংস্থার কাজ আসলে সংবাদপত্রে কি লেখা হবে সেইটা নয়, সেইটা দেখা বা তাদের মনিটরিং করা, কার চাকরি খাবে, কার ইয়ে করবে, এইটা নয়। কিন্তু এটা আমাদের সময় হয়েছে। কিন্তু তারপরেও যতটুকু ইয়ে ছিল মোটামুটি, মানে সবাই তো বলে যে স্বাধীন, তখন স্বাধীন ছিল না, কলম স্বাধীন ছিল না। একজন মন্ত্রীও দেখলাম বলছে 17 বছর হাত বাঁধা ছিল, হাত বাঁধা ছিল বাট মুখ খোলা ছিল, মানুষ তো কথা বলতো, মিডিয়াতে সমালোচনা গুলো করতো। আর এখন তো সব হাত বাঁধা থাকলেও কাজ করা যায়, কারণ আপনার ওই যে স্পিচ টু টেক্সট অ্যাপস দিয়ে মানুষ হাত বাঁধা থাকলেও কথা বলে এটা কথা টাইপ বলতে হয়ে পারে, যায়, type অটো হয়ে যায়। টাইপ হয়ে যায়। কাজেই এটা হাত বাঁধা থাকলেও মুখ খোলা ছিল, এখন তো মুখও বাঁধা, হাতও বাঁধা। এখন তো যেটা, এবং এই যে ডাস্টবিন শফিকের সময় দেখলাম যে তখন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ ছিল না, বাট ডাস্টবিন শফিক এবং ওই যে আর একজন ছিল, ওনার বোধহয় একটা চোখে একটু সমস্যা, কি নাম আমি ভুলে গেছি, এই যে সাংবাদিক, এটাই তো আমি জানতাম না আগে। তারপরে আরো কি আসলো, ইউনূস সাহেব, আবার ইউনূস সাহেবের তো ছিল উনি, যেটা ইউনূস দীর্ঘদিন সাহেব তো সাংবাদিকতা ছিলাম। ইউনূস সাহেব তো স্বজনপ্রীতি পছন্দ করেন না, কিন্তু উনি যখন ওই যে নাগরিক শক্তি দল করেন, তখন দলের মুখপাত্র বানাইছিলেন ওনার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর। তো মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে যেহেতু উপদেষ্টা হওয়ার মতো বয়স হয় নাই, উপযুক্ত হয় নাই, তাকে ওনার প্রেস উইং এ নিয়ে নিল। এরা মিলে কিন্তু মিডিয়ার একেবারে হাত এবং মুখ দুইটাই বেঁধে ফেলেছে, এবং সেই ধারা আগস্টের অব্যাহত কত আছে। তারিখে আপনার মনে হলো সরকার পড়ে যাচ্ছে? এইটা আসলে, এটা আমার 5 তারিখে মনে হয়েছে। এটা এর আগে? আমার ব্যর্থতা, আমি বুঝতে পারি নাই, আমার 5 তারিখে মনে হয়েছে, তার আগে আসলে আমার মনে হয়নি। এর আগে কেন মনে হয় নাই? এর আগে মনে হয়নি এই কারণে, কারণ পরিস্থিতি মোটামুটি, আপনি যদি একটু ইয়ে করেন, কি বলে, রিভিজিট করেন, ধরেন 20 তারিখে সেনা মোতায়েন হওয়ার পর 21-22 তারিখের দিকে কিন্তু মানে মোটামুটি কন্ট্রোলে চলে আসে। 21 তারিখ রায়টা ঘোষণা হয়, অ্যাপিলেট ডিভিশন এই যে হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দেয়, অর্থাৎ কোটা সিস্টেম বাতিল হয়ে যায়। তখন তখন কিছুটা তো টেনশন রিলিজ হয়েছে, এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী যে
রিকনসিলিয়েটরি স্টেপস গুলো নিলেন। উনি ভিজিট করলেন, হাসপাতালে গিয়ে যারা আহত তাদেরকে ভিজিট করলেন। তার আগে 18 বা 19 তারিখে উনি ওই যে জুডিশিয়াল কমিশন গঠন করলেন হাইকোর্টের বিচারপতিকে ইয়ে করে নেতৃত্বে, যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। তারপরে উনি হাসপাতাল গিয়ে যে আহতদের সাথে কথা বললেন, ডাক্তারদের নির্দেশনা দিলেন যে মানে বিনামূল্যে সরকারি খরচে চিকিৎসা হবে এবং চিকিৎসা না করে যাতে কেউ যেতে না পারে, মানে চিকিৎসা করেই যাবে। মানে এই যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, এটা যেটা আবার পরে তাজুল সাহেব এটার আবার এটা মানে টুইস্টিং, মানে তার ইংরেজিতে এটার বাংলা করেছেন। তো যাই হোক এইগুলা। তারপরে ওই পরিবারের সাথে দেখা করলেন, অর্থাৎ 27টা পরিবার, আবু সাইদের পরিবার সহ আবু সাইদের বাবা এবং ভাই আসলো। তো প্রধানমন্ত্রীকে ইয়ে করে একেবারে হাত ধরে তারা ইয়ে করলো যে বিচার চায়। তো প্রধানমন্ত্রীও আশ্বস্ত করলেন যে বিচার হবে, প্রত্যেকটা ঘটনার তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যারা দোষী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে তো কিছু মার্সিনারি শুটারও ছিল, আমরা যেটা ওই সময়ও দেখেছি। এবং আপনার এই যে নরসিংদী জেলখানা তো 18 তারিখের দিকেই সম্ভবত ইয়ে হলো। পরে পরবর্তীতে আমি দেশে ফেরার পরে বোধহয় 22 বা 23 তারিখে ওখানে ভিজিটে গিয়েছি, রংপুর ভিজিটে গিয়েছি। এরপরে দেখতে গিয়েছি যে কোথায় আবু সাইদের অবস্থা ছিল, কোথায় মানে বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, এগুলো দেখে এসেছি। তো এই যে এই ঘটনাগুলোর পরে কিন্তু মোটামুটি ওই কয়দিনে কিন্তু খুব বড় কোনো ঘটনা ঘটেনি, মানে ওই রকম ভায়োলেন্সেরও খবর ছিল না, ফলে মোটামুটি একটা কন্ট্রোলে এসে গিয়েছিল। তো সেই কারণেই আমার মনে হয়েছে যে সরকারের পতন হয়তো হবে না, বা সরকার থেকে নেগোসিয়েশনের চেষ্টা করছিল নানাভাবে। কিন্তু এই 4 তারিখ থেকে আবার ভায়োলেন্ট হয়ে যায়। 4 তারিখে যেমন বিভিন্ন মানে সিরাজগঞ্জে এই যে কারাগারে হামলা, সরি থানায় হামলা করে এই যে 14 জনকে মারা, নৃশংসভাবে হত্যা করা। তারপরে বিভিন্ন জায়গায় ডিসি অফিসে হামলা, এসপি অফিসে হামলা, সরকারি প্রতিষ্ঠানে হামলা, এবং কি বঙ্গবন্ধু যে ইয়ে আছে পিজি যেটাকে আমরা বলি, বঙ্গবন্ধু কি মেডিকেল যেটা আর কি পিজি হসপিটাল, সেখানে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। তো তখনও যেহেতু আমাদের ইয়ে ছিল যে কারফিউ বলবৎ করলে, কঠিনভাবে কারফিউ বলবৎ করলে, অর্থাৎ ঢাকা শহরে যদি বাইরের লোকের ইনফিল্ট্রেশন ঠেকানো যায়, বহিরাগতরা, যে কারফিউর ভিতরে তো বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, বাইরের লোক না আসে, তাহলে এটা সরকার কাটিয়ে উঠতে পারবে, মানে এটা থামানো সম্ভব হবে। কারণ ছাত্রদের ভিতরে একটা ইয়ে চলে এসেছিল, ছাত্রদের একটা বড় অংশ কিন্তু 21 তারিখে যে কোটা বাতিল করে দেওয়ার এই রায়ের পরে কিন্তু তারা আন্দোলন থেকে কিছুটা সরে গিয়েছিল। আবার ভিতরে তো নেগোসিয়েশনও চলছিল এই যে বৈষম্য বিরোধীদের সাথে, এবং বৈষম্য বিরোধীরা যারা হারুনের কাস্টডিতে ছিল তারা কিন্তু স্বীকার করে গিয়েছিল যে তারা আন্দোলন বন্ধ করবে। এটা মানে এখন যে কথাই বলুক, তারা কিন্তু ওই সময় শেষের দিকে গিয়ে তারা বেঁকে বসে এবং তারা কিন্তু বের হয়ে যাওয়ার পর স্টেটমেন্ট দেয় নাই, 1-2 দিন পরে স্টেটমেন্ট দিয়েছে, তারা প্রকাশ্যেও আসে নাই। তো তারা কিন্তু ওই আন্দোলন বন্ধ করার জন্য, আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য তারাও রেডি ছিল, কিন্তু আসলে আন্দোলন তখন এদের হাতে ছিল না। আমি আগেই শুরুতে বলছিলাম যে জামাতে ইসলামের একটা বড় ভূমিকা ছিল। জামাত তখন এই আন্দোলনটাকে, আমি আরেকটা শোতে বলেছি, আমরা ওই সময় জামাতের কিছু মানে তাদের কিছু কথোপকথন আমরা এটা বিভিন্নভাবে ইন্টারসেপ্ট করতে সক্ষম হই। তারা বলেছে যে মানে ওই 6 বৈষম্য বিরোধী আন্দোলনের 6 কোঅর্ডিনেটর এরা কোনো ব্যাপার না, এরা আন্দোলন থামাইলেও আমরা থামাইতে দিব না, কারণ এখন যে 100 কত 20 বা কত জনের 30 জনের যে কমিটি হলো নতুন করে, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক, তা বলছে এটা বেশিরভাগ লোক আমাদের লোক, এটা আমাদের লোক, এখন আন্দোলনের নিয়ন্ত্রণ আমাদের হাতে।
এটা তারা করেছে। পাশাপাশি জঙ্গিদের হেফাজতের যে অংশটা একেবারে জঙ্গি, সেই অংশটারও অংশগ্রহণটা দেখছিলাম। তো এইটা শুরু হয় আবার মূলত এই ৩ তারিখের পর থেকে আরকি। ৪ তারিখে আবার এইটা পুরোটা একেবারে সর্বশক্তি নিয়ে মাঠে নামে। তার আগে কিন্তু ওই সময়টা আপনি দেখেন, এমনকি ওই সময়ে যে হতাহতের ঘটনা, এটাও সংখ্যায় খুব কম একেবারে। ২২ তারিখ তারিখের পর পরে আমরা আসবো একটু, মাঝখানে একটু মিস করবো সেটা। আবু সাইদের সেই কয়েক ঘন্টা আবু সাইদ কোথায় ছিল, কিভাবে ছিল, এটি কি পাওয়া গেছে? এইটা আমি যতদূর শুনেছি, আবু সাঈদের তো কোনো লেথাল উইপন ব্যবহার করা হয়নি। এবং সে পুলিশের যে শটগানের গুলিতে মারা গেছে এরকম কোনো ইয়ে নাই। মানে মূল ভিডিওতে যেটা ফুটেজে যেটা দেখা গেছে, সে যখন ওইভাবে পুলিশের সাথে পুলিশকে আস্ফালন করতেছিল, তখন পিছন থেকে কিছু একটা এসে তার মাথায় লাগে এবং সে মাথায় এভাবে হাত দিয়ে বসে পড়ে। তো আমি বিশ্বাস করি ওই সময় যদি তাকে হাসপাতালে নিয়ে নেওয়া হতো, এবং তার ওই রক্তক্ষরণে কিন্তু মারা গেছে, এটাই বলছে। বুলেটে বা গুলিতে মারা গেছে, এটা কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না। তখন তাকে হাসপাতালে না নিয়ে, আমি যতদূর খবর পেয়েছি, পার্শ্ববর্তী একটা মেসে নিয়ে যাওয়া হয়। মানে ছাত্ররা মেস করে থাকতো, ওইরকম একটা মেসে নিয়ে যাওয়া হয় এবং ওখানে এসে দীর্ঘক্ষণ থাকে, কয়েক ঘন্টা। তারপর সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তো এতটুকু আমি জানি, কিন্তু হাসপাতালে নেওয়ার পর তো ডাক্তার মৃত্যু ঘোষণা, মানে ডেট ডিক্লারেশন করে। তারপরে এই যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, এটা কি ক্ষতি করেছে, বা এটা একটা বিশেষ দিকে নিয়ে গেছে পরিস্থিতি? এইটা সেনাবাহিনী মোতায়েনের মতো মানে এটাকে সেনাবাহিনী, মানে আমি যদি থাকতাম ওই সময়, আমি হয়তো সেনাবাহিনী মোতায়েন ওই সময়টাতেই না করার আহ, জন্য অনুরোধ জানাইতাম। কারণ ওই হ্যাঁ, ১৮-১৯ তারিখে পরিস্থিতি অনেক খারাপ ছিল। মানে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। মানে অ্যাট্রোসিটিস যেগুলো হওয়ার, মানে ১৮ তারিখের পরে আর ৫ তারিখেই বেশি অ্যাট্রোসিটিস হয়েছে। তো ফলে ১৮-১৯ তারিখ একেবারে আপনার সেই যে মেট্রো রেল থেকে শুরু করে টেলিভিশন সেন্টার, তারপরে এই যে সড়ক ভবন, এই যে মহাখালীর যে স্বাস্থ্য অধিদপ্তর সহ প্রচুর বিআরটিএ, বিআরটিসি সবই তো আসলে ১৮-১৯ তারিখে হয়েছে। ফলে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু তারপরেও আমার মনে হয় ওই ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন না করে, যেহেতু আমি দেশে ছিলাম না, আর ওই সময় নেট কানেকশন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমার কমিউনিকেশনও আসলে একবারে ডিসরাপশন হয়ে যায় একটা পর্যায়ে। কিন্তু পরবর্তীতে এসে যেটা দেখেছি যে সেটা বিজিবি, আনসার এবং পুলিশ, র্যাব মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করাটাই আসলে সেইটাই সঠিক হইতো। আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটা করলেই আমার মনে হয়, মানে আমি অন্তত সেনা মোতায়েনের বিপক্ষে মতামত দিতাম। আপনি একটু খেয়াল করবেন, সারা বাংলাদেশের সীমান্ত এলাকায় যেসব যে চাঁপাইনবাবগঞ্জ সহ নানা এলাকায় জামাত অধ্যুষিত এলাকাতে ওরকম কিছু হলে জামাতের সমস্ত লোকগুলোকে ঢাকার আশেপাশে নিয়ে নিয়ে আসা হয়েছিল। এটা আপনারা টের পেয়েছিলেন? এইটা আমি যেহেতু ওই সময় দেশে ছিলাম না, কিন্তু আমি পরে এসে শুনেছি যে ১৭ তারিখে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, মানে আমি না থাকলে তো একজন দায়িত্বে থাকে, ওখানে তারা মৌখিকভাবে জানিয়েছে ডিএমপি কমিশনারকে, এবং ঢাকা রেঞ্জের ডিআইজি একই জায়গায় উপস্থিত ছিল তাদের কন্ট্রোল রুমে, ওখানে জানিয়েছে যে ঢাকার বাইরের থেকে লোক আসতেছে, এবং আসতেছে। তো ফলে এরা ১৬ তারিখ রাতের বেলায় ডিসিশন নেয় এই লোকগুলো আনার, এবং ১৭ তারিখে বিভিন্নভাবে এরা আসতে থাকে। তো তখন তাদেরকে অনুরোধ করা হয় চেকপোস্ট, মানে ঢাকার বাইরের সন্দিগ্ধ কেউ যাতে না আসে, তখন চেকপোস্ট বসানো হয়। এবং চেকপোস্ট গুলো তো
তখন ঢাকা রেঞ্জের ডিআইজিও যেহেতু ওখানে উপস্থিত ছিল, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং ডিএমপি কমিশনার দুইজনকেই এই পরামর্শ দেওয়ার পরে তারা বলে যে হ্যাঁ আমরা চেকপোস্ট বসিয়েছি 5টি জেলায়, মানে যে এন্ট্রি পয়েন্টস গুলোতে, মানে একটা হলো এখানে দুইটা ইয়েরই সহযোগিতা লাগে, অর্থাৎ এদিকে নারায়ণগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ তো মুন্সিগঞ্জের সাথে তো সরাসরি বর্ডার নাই, মানে নারায়ণগঞ্জ, তারপর ঢাকা জেলা, এইদিকে আছে আপনার ঢাকা জেলার সাথে গাজীপুর জেলা। এই জেলাগুলোর যে প্রবেশ পথ, এই প্রবেশ পথগুলোতে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে অর্থাৎ ওই জেলা পুলিশের পক্ষ থেকেও চেকপোস্ট থাকবে, কিন্তু চেকপোস্ট গুলো যথাযথ ছিল কিনা বা এরা ঢাকা শহরে না ঢুকে ঢাকা শহরের আউটস্কার্টে আসলে অবস্থান করেছিল বিভিন্ন এলাকায়, এটা আমরা পরবর্তীতে দেখেছি। এবং বেশ কিছু ওই পরে আমি জানতে পারি যে অনেক সিম, মানে এডিশনাল সিম কিছু, যেগুলো ঢাকার সন্নিহিত এলাকাগুলোতে দেখা যায়। তো এখন ধরেন যে নারায়ণগঞ্জ, মানে এখন কমিউনিকেশনের এই যুগে তো মানে রাস্তাঘাট এত ভালো করেছে যে এখানে ইয়েতে থাকলেও, ইভেন পদ্মা সেতুর গোড়াতেও যদি জাস্ট পদ্মা সেতু পার হয়ে কেউ অবস্থান করে ঢাকায় আসতে, কিন্তু সে বাইসাইকেলেও চলে আসতে পারবে। তো এইভাবে আসলে এসছে। আমরা তো নানা ফুটেজে দেখছিলাম, ইন্টারনেট ফুটেজে দেখছিলাম, ট্রাকে করে বিভিন্ন স্পটে আনা হচ্ছিল। ওই যে ছোট 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 গ্যাং যেগুলা, এগুলা আনা হচ্ছিল টোকাইয়ের মতো দেখতে। কিশোর গ্যাং, কিশোর কিশোর গ্যাং, এই বিষয়টা কি আপনারা আপনারা খেয়াল করেছিলেন? হ্যাঁ, এগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী লক্ষ্য করেছেই। মানে যে কিশোর গ্যাং তো 18-19 তারিখে এগুলো বেশি ব্যবহার হয়েছে, এবং পরে পরে ব্যবহার হয়েছে 4-5 তারিখে। মাঝখানে কিন্তু আবার এদের ব্যবহারটা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তো ওই ওই এটা ছিল, মাদ্রাসার ছাত্র ছিল যাত্রাবাড়ি এলাকায়, এবং আপনার মনে আছে আমার 2টা লাশ ঝুলানোর চিত্র মনে পড়ে। একটা হলো 2005 সালে কি বাংলা ভাইরা যে বাগমারাতে লাশ ঝুলাই রাখতো, ঠিক একই কায়দায় ফ্লাইওভারে এই যে লাশ ঝুলাই রাখা ছিল। এবং আমি 20 তারিখে গিয়েও শুনলাম যে একটা লাশ ঝোলানো আছে এখন পর্যন্ত ফ্লাইওভারে, পুলিশের লাশ। তো ফলে এই যে জঙ্গি গোষ্ঠীও তো আসলে ছিল, এবং এগুলো তো তাদের একেবারে সিগনেচার বলা যায়, যে সিগনেচার এটাও ছিল। আবার দেখলাম ওই দিন কি এক মুফতি স্বীকার করছে যে তারাই আসলে প্রতিরোধ করে তুলেছিল, এবং এই পুলিশ হত্যা সহ যাত্রাবাড়ির যাবতীয় ঘটনায় তারা লিড দিয়েছে। তো আসলে অনেক মাদ্রাসা, মানে ঢাকা শহরের চারপাশেই তো মাদ্রাসা, এবং ঢাকা শহরেও অনেক মাদ্রাসা আছে। তো সব মাদ্রাসা অংশগ্রহণ করেনি, বেশ কিছু মাদ্রাসা ছাত্ররা, শিক্ষকরা এটা সরাসরি অংশগ্রহণ করেছে, যদিও তারা নানাভাবে বেনিফিশিয়ারি ছিল গত কয়েক বছরে, কিন্তু তাদের অংশগ্রহণটা কিন্তু খুব মানে একটা শক্ত অবস্থান তাদের ছিল। তো যে কারণে এবং সবার টার্গেটই ছিল কিন্তু পুলিশ। তারা একেবারে শুরুতেই তারা সিদ্ধান্ত নিয়েই, এটা পরিকল্পিতভাবেই সিদ্ধান্ত আসে যে পুলিশকে কাবু করতে না পারলে সরকারকে ফেলানো যাবে না। তো সেই লক্ষ্যে শুরু থেকেই কিন্তু পুলিশকে টার্গেট করে তারা এগোয়, এবং 18-19 তারিখে যত পুলিশ বক্স আছে ঢাকা শহরে সব কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, কারণ এগুলো অরক্ষিত থাকে। ডলারের যে ব্যাপারটা, ডলারের যে এত খবর, এত এত ডলার আসছে, এত এমনকি আর্টিস্টদের যে আর্টিস্টের ডেইলি যে সম্মানী যে পরিমাণ ছিল, ঠিক সেই পরিমাণ সম্মানী দিয়ে তাকে রাস্তায় আনা হয়েছিল। আলী জাকের ছেলে এখানে অনেককে ডিল করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি এলাকাতে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, ওইখানে প্রাইভেট ইউনিভার্সিটি ইনভলভমেন্ট, এগুলো আপনাদের নজরে কখন আসে? দেখুন, এইটা মানে এই ডলারটা এমন না যে ওই সময় ক্যাশ হাতে তুলে দিয়েছে এদেরকে দীর্ঘদিন আমরা দেখেছি যে বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে মানে কখনো মানে সম্পর্কে, রাইটস সম্পর্কে, কখনো ডেমোক্রেসি সম্পর্কে নানা ধরনের ওয়ার্কশপ করত।
করতো, এদের নিয়ে যাইতো, ভিজিটে নিয়ে যাইতো, এদের ফেলোশিপ দিত। এইভাবে আসলে এদেরকে দীর্ঘদিন ধরে রিক্রুট করেছে। সেখানে ওই যে আপনার ট্রান্সজেন্ডার থেকে শুরু করে সকল পেশার, তারপর বদিউর রহমান মজুমদার তো তার এনজিও ছিল, এইভাবে বিভিন্ন এনজিওর ব্যানারে টাকাটা সরাসরি হাতে দিয়েছে সেইটা না, এনজিওতে একটা প্রজেক্ট আকারে দিয়েছে। ফলে এই বিভিন্ন প্রজেক্টের আড়ালে এদেরকে মানে একেবারে মানে আমরা ইয়ের ভাষায় যেটা বলি অনটোজ, অনটোজ মানে একেবারে আঙ্গুলের উপর ভর করে যে মুহূর্তে দৌড় দেবে আর কি, যাতে হুকুম দেওয়ার সাথে সাথে এদের অনেককেই এই বিভিন্ন শ্রেণী পেশারকে একেবারে তারা অনটোজ করে রাখে, যে যখন দরকার হবে, যখন প্রয়োজন পড়বে তাদেরকে যাতে ইউজ করা যায় যেভাবে খুশি। তো আসলে সেইভাবেই হয়েছে। ফলে এরা যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ করতেছে, কোন ডিপ্লোম্যাট বাইরের থেকে মানে তার দেশ থেকে অন্য আরেকটা টিম এসে কাদের সাথে মিটিং করতেছে, এগুলো টাইম টু টাইম আসলে বলা হয়েছে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা তো এগুলোর কাজই ওয়াচ করা, এবং এগুলো রিপোর্ট আকারে যায় যে কার সাথে কে কথা বলেছে, মানে কার সাথে কার মিটিং হলো, কে কার সাথে দেখা করলো, তারপর ব্রেকফাস্ট মিটিং আছে, ডিনার মিটিং আছে, এগুলো হতো। এগুলো তো ওভার দ্য ইয়ার্স চলছে, এবং 19 সাল থেকে এটা খুব মানে কন্টিনিউয়াসলি বলা যায় যে একটা ধারাবাহিক ভাবে। কিন্তু মানে এটা তো বাস্তবতা যে বাংলাদেশের যে মানে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে অবস্থান দেশ হিসাবে ওভারঅল ইয়েতে অর্থনীতিতে মিলে, আমরা আমাদের দেশে আপনি অস্ট্রেলিয়া থাকেন, মনে করেন বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার কোনো পলিটিক্যাল পার্টির সাথে যদি মিটিং করে প্রকাশ্যে, এটা কি করার সুযোগ আছে? সুযোগ নেই। সুযোগ নাই, কিন্তু এই দেশে তো করে, বাংলাদেশে করে। মানে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধানের নামও আমরা জানি না। হ্যাঁ, তো তো এইটাই কিন্তু বাংলাদেশে তো এটা হয়ে আসছে ওভার দ্য ইয়ার্স, যে বিরোধী দলের সাথে মিটিং করতেছে, বিরোধী দলের সাথে বিরোধী দলকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, ইয়ে করছে, তাদের অফিসে যাচ্ছে, এগুলো তো। এবং বাংলাদেশের পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে ভারতেও সম্ভব নয়। হ্যাঁ, ভারতেও আসলে একেবারেই সম্ভব না। ভারতে এরকম হইলে একেবারে তারে মানে অবাঞ্ছিত ঘোষণা করে তারে দেশে ফেরত পাঠিয়ে দেবে। এইটাই। এবং সে যত বড় শক্তিশালী দেশই হোক, ভারতের মাটিতে এটা চিন্তা করা যায় না, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে বোধহয় এটা সম্ভব। পাকিস্তানে ওইগুলো হয়। আপনাকে নাকি 25 কোটি টাকা দেওয়া হয়েছিল আন্দোলন দমন করার জন্য। এইটা স্রেফ মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নাই। কারণ 25 কোটি টাকা মানে ওই যে যদি ওই রিপোর্টটা পড়া হয় যে 25 কোটি টাকা, তাহলে অর্থ এটাই দ্বারা এই 25 কোটি টাকা দেয়া হয়েছিল আমাকে, কিন্তু এই 25 কোটি টাকা আমি ভোগ করার সুযোগ পাইনি। এইটা আমার অফিসেরই, তৎকালীন অফিসেরই কতিপয় কর্মকর্তা এটা মানে তারা এটা তছরূপ করেছে, আত্মসাৎ করেছে, এবং সিসি ক্যামেরা বন্ধ করে এটা। তো এইটা আমি ওই সময় দেখেছি, এবং আমাকে চিঠি দিয়ে ডাকাও হয়েছিল। আমার যেহেতু ঢাকায় কোনো ঠিকানা নাই সরকারি বাসা ছাড়া, তো আমার গ্রামের বাড়ির ঠিকানায় আমাকে চিঠি দিছিল যে তদন্ত কমিটি, একজন এডিশনাল আইজি আর সম্ভবত 4 জন ডিআইজি নেতৃত্বে একটা কমিটি করে, সেই কমিটি এটা তদন্ত করে। তা আমাকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছিল, যে আমার বলছিল যে ইভেন অনলাইনে সাক্ষী দিলে বা লিখিতভাবে দিলেও হবে, কিন্তু এটা এমন একটা বিষয় যে এটা নিয়ে আমার আর মানে প্রবৃত্তি হয়নি যে এটা নিয়ে আর কোনো কথা বলার, যে কারণে আমি আর ওইটা রেসপন্স করিনি। তো যাই হোক, এই তদন্ত এখানে 1 নম্বর নাম ছিল মানে আত্মসাৎকারীদের কি মোহাম্মদ সরোয়ার, আর একজনের নাম ছিল এস এন নজরুল ইসলাম, আর একজন ছোট অফিসার, আমার স্টাফ অফিসার ছিল। এই 3 জনের নাম, যে এই 3 জন মিলে আত্মসাৎ করেছে। তো ওই রিপোর্টটায় মানে ওই তদন্ত দীর্ঘদিন তারা রিপোর্ট মানে তদন্ত করছে, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে, সিসিটিভির ইয়েটা দেখছে, দরজার যে মানে ফরেনসিক, যেটা ডিজিটাল ফরেনসিক, সেগুলো করে এটার কোনো প্রমাণ পায় নাই। প্রমাণ না পাওয়ার কারণে এরা এই মোহাম্মদ সরোয়ার এডিশনাল আইজি হয়েছে পরবর্তীতে, এবং ডিএমপির যে অ্যাক্টিং কমিশনার হিসেবে কিছুদিন আগে রিটায়ার করেছে। কিন্তু এইটা ঠিক যে তাদেরকে কিন্তু পদায়ন হয়নি, তারা এসবিতেই ছিল।
ইয়ে পর্যন্ত, এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। ফলে তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্ত করায় একজন মানে দুইজনেরই ঢাকার ডিএমপির এডিশনাল কমিশনার হিসেবে পোস্টিং হয়, শীর্ষ দুইজনের। এবং তারা দাপটের সাথে যে যার একজন রিটায়ার করছে কমিশনার হিসেবে ডিএমপির, আর একজন এখনো আছে, সে ডিআইজি হিসেবে দাপটের সাথে চাকরি করছে। কাজে এইটা একেবারেই প্রচারণা, একটা ন্যারেটিভ, কোন সভা একটা অর্গানাইজড একটা রিউমার প্রোপাগান্ডা এটা চালিয়েছে আমার বিরুদ্ধে।